মিডিল ইংলিশ পিরিয়ড, এই হুম, বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল। ও আচ্ছা, গতদিন ক্লাসে তো মেবি অমি, তারপরে মার্জিয়ায় কয়জন ছিল মানে ফার্স্ট ক্লাসে? তো আমরা ওই ক্লাসে শেষে কি বলছিলাম? হ্যাঁ পড়ছি। কিভাবে ভুলে গেছি, আমার মনে নেই কিছুই। মানে মিডিল ইংলিশ পিরিয়ডের আগে, মানে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, ওইটার সামারটা কি, মানে শেষ পর্যন্ত কোথায় যায় শেষ হলো? এটাতে মানে দেখি নাই। মানে ক্ষমতা কাদের হাতে ছিল শেষ পর্যন্ত যায়? নরমানদের হাতে গেছিল, মানে নরমানরা তো ফ্রেঞ্চদের হাতে। পরে আসলো, মানে ফ্রেঞ্চরা তো পরে আসলো, মানে মিডল ইংলিশ পিরিয়ডে আসলো ফ্রেঞ্চরা। তো তার আগে কাদের হাতে ছিল এটা? অ্যাংলো স্যাক্সনদের হাতে ছিল না, জার্মানদের। জার্মানদের হাতে ছিল। কিন্তু জার্মানরা 1066 সালে, আমরা যদি এবিসি অফ মফিজুর রহমান এই বইটাতে যাই দেখি, ফার্স্টে একটা কথা লেখা আছে। কথাটা হচ্ছে, দিস পিরিয়ড স্টার্টেড উইথ দ্য নরমান কনকোয়েস্ট। কিন্তু এই নরমান কনকোয়েস্ট কথাটা আসলো কিভাবে? মানে নরমানরা আসলো কিভাবে? তার আগে কি ছিল? মানে এর তিনটা অংশ ছিল না, তিনটা ট্রাইব ছিল না, হচ্ছে অ্যাংলো, হচ্ছে সেকশন, আর একটা জুটস। কিন্তু তাদের মধ্যে সংখ্যায় বেশি ছিল অ্যাংলো এবং সেকশন। তো সেই জন্য তাদের নাম অনুসারে ওল্ড ইংলিশ পিরিয়ড কে ধরা হয় যে অ্যাংলো সেকশন পিরিয়ড। তো এইভাবে 1066 পর্যন্ত সালটা চলতে থাকে। কিন্তু এর পরবর্তীতে 1066 সালেই, আমাদের যেহেতু এখন বিষয়টা হচ্ছে মিডিল ইংলিশ পিরিয়ড নিয়ে আলোচনা, তো মিডিল ইংলিশ পিরিয়ড এবং এই যে অ্যাংলো নরমান পিরিয়ড, এই কথাটা আসলো কিভাবে? একজনের নাম অনুসারে আর কি। হ্যাঁ, একজনের নাম অনুসারে। না না না। তো আমাদের এই পিরিয়ডের নাম হচ্ছে ইংলিশ মিডিল পিরিয়ড বা মিড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নরমান পিরিয়ড। কিন্তু আমাদের এখানে মূল কথা হচ্ছে অ্যাংলো তো ওল্ড ইংলিশ পিরিয়ডে আছে, কিন্তু নরমান কথাটা কিভাবে আসলো? আর আমাদের যে মিডিল ইংলিশ পিরিয়ড, সেটার ডিউরেশন হচ্ছে 1066 থেকে 1500। তো এর আবার তিনটা যুগে ভাগ। তার মধ্যে হচ্ছে একটা অ্যাংলো নরমান পিরিয়ড, আর এটা হচ্ছে দ্য এজ অফ সর্সার, আর এটা হচ্ছে ব্যারেন পিরিয়ড। তো এর মাঝে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে অ্যাংলো নরমান। কিন্তু এই যে অ্যাংলোরা কিন্তু থেকেই যায়, অ্যাংলোরাও থেকে যায়, জুটসরাও থেকে যায়। কিন্তু মানে ইংল্যান্ড প্রতিষ্ঠিত হওয়ার পর ওদের ট্রাইবস, জার্মান ট্রাইবস যে তিনজন ছিল, তাদের মধ্যে অ্যাংলো, সেক্সন এবং জুটস, এরা তো তিনটা রাজ্যে ভাগ করে নেয় এই ইংল্যান্ড সাম্রাজ্যটাকে, মানে তাদের অধিভুক্ত করে নেয়। কিন্তু হঠাৎ করে 1066 সালে মানে ফ্রেঞ্চ থেকে নরমানরা এসে যায়।
নরমানরা এসে তারা কিন্তু পুরোটা দখল করতে পারেনি, মানে পুরা ইংল্যান্ড রাজ্যটা কিন্তু তারা দখল করতে পারেনি। তো তারা দখল করলো কি, এই যে স্যাক্সনের যে রাজ্যটা ছিল, এই স্যাক্সনের রাজ্যটা তারা দখল করে। তো এই স্যাক্সনের রাজ্যটা তারা দখল করে। এই দখল করার কারণেই এখানে আসছে যে নরমান কনকোয়েস্ট, না ফ্রেঞ্চ থেকে আসে নরমানরা, মূলত হচ্ছে নরমান হচ্ছে ফ্রেঞ্চের অধিবাসী, এরাও কিন্তু ট্রাইবস, নরমানরাও ট্রাইবস, কিন্তু তারা মূলত সেকশনকে পরাজিত করে ইংল্যান্ডের একটা রাজ্য দখল করে। তো এই ইংল্যান্ডের শেষ রাজা কে ছিল? এখানে কিং এডওয়ার্ড অফ দ্য ইংল্যান্ড ডাইস, মানে জানুয়ারির 5th জানুয়ারি 1066, মানে 1066 সালে 5ই জানুয়ারি কিং এডওয়ার্ড মারা যায়। তো ওনার কোনো সন্তান ছিল না। সন্তান না থাকার কারণে এবং তিনি যখন মৃত্যুবরণ করেন, তার সমাধি স্থল হিসেবে খ্রিস্টানরা একটা চার্চ গঠন করে, মানে চার্চ তৈরি করে। কিন্তু ওই সময়কার ওনার পরবর্তীতে রাজা কে হবে, মানে সেকশন যেই অ্যাংলো সেকশন যে রাজ্য ছিল, তার মধ্যে সেকশন রাজ্যের শেষ রাজা ছিল কিং এডওয়ার্ড। তো কিং এডওয়ার্ড কে যখন মৃত্যুবরণ করে, মানে কিং এডওয়ার্ড যখন মারা যান, তো তারপরে কে এসে এই রাজ্যটার দায়ভার নিবে, মানে দায়িত্ব গ্রহণ করবে এই রাজ্যটার? একজনকে তো দায়িত্ব নিতে হবে রাজ্যটার। আই থিঙ্ক গ্রুপ স্টাডি প্রোগ্রেস করার জন্য ফার্স্টে হিস্ট্রি এবং হিস্ট্রিকে চুজ করাটা ঠিক হয়নি, সাবজেক্টটা তো হার্ট আর ডিপ। এখন যেহেতু স্যার, মানে তুমি যেহেতু শিটটা যদি দেখো, তাহলে ওখানে কিন্তু আমরা পূর্ববর্তী পড়াগুলো পড়তেছি, যেমন ইডিপাস রেক্স হয়ে গেছে অটোমেটিক, মানে ওখানে প্রশ্ন যখন তৈরি করা হচ্ছে, তখন কিন্তু আমরা যদি কেউ স্ট্যাটি গাইড থেকে প্রশ্নগুলো না করি, তাহলে আমাদের অবশ্যই টেক্সটাইল রিডিং দিতে হচ্ছে বা সামেরিক্যাল রিডিং দিতে হচ্ছে। তারপর এখন আমরা আবার রাইজার্স টু দ্য সি, এটা আমরা এখন রিভাইজ দিচ্ছি এবং অনেক আবার শেয়ারও করছি প্রশ্ন গ্রুপে। কিন্তু স্যার আমাদের পোয়েট্রি, রোমান্টিক পোয়েট্রি শুরু করছেন, ওইটা মোটামুটি প্রায় শেষের দিকে, দুইটা উইলিয়াম ব্লেক শেষ, ওইটার প্রশ্ন উত্তর আমরা সব পড়ে ফেলছি। এবং এর পরবর্তীতে আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওটারও আমরা দুইটা পয়েম শেষ করছি এবং থার্ড পয়েম পড়ালেন স্যার গতদিন। এবং নেক্সট আমরা কোথায় ঢুকবেন, মানে স্যার কোথায় ঢুকবেন, অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। তারপরে যায় উনি ঢুকবেন হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার। এর মধ্যে আমাদের হয়তো একটা দুইটা ইনকোর্স হয়ে যেতেও পারে। আমরা যদি এই বিষয়টা নিয়ে যদি কিছুটা হইলেও একটু আলোচনা করি, তাহলে আমাদের তো মধ্যে একটু বিষয়গুলো একটু জ্ঞান থাকবে। হ্যাঁ, এই জায়গা থেকে প্রশ্ন আসছে, এই জায়গা থেকে আসছে, মানে সব কিছুই তো হার। আমরা যদি এই মফিজুর রহমান এবিসি যে বইটা আছে, এটা যদি পড়ি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। হার বলে কিছু নেই, পড়তে হবে, আমরা পড়বো, এতটুকুই। কিন্তু এটা পরে শুরু করা
তাহলে আমরা কোনটা শুরু করবো? আমাদের তো একটা শুরু করতে হবে। আবার যদি আমরা পিছনের গুলোই শুরু করি ওইভাবে, অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং, এইটার আসল নিয়মটা কি আমরা জানি? আচ্ছা, হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার, এটা পাশে তো রাখা আছে। আমরা যে যে প্রশ্নগুলো করে লিখতে গ্রুপে দিচ্ছি, এটা কি অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর মতো হচ্ছে না? অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং মানেটা কি? ওখানে আমরা যেরকম ফার্স্ট ইয়ারে প্যাসেজ পড়ছি, এখানে এসেও সেম টু সেম আছে, কিন্তু এখানে গঠন হচ্ছে তিনটা: রিডিং 1, রিডিং 2 এবং রিডিং 3, দেন রাইটিং 1, রাইটিং 2 এবং রাইটিং 3। আমরা যেমন ফার্স্ট ইয়ারে পড়ছি, একটা প্যাসেজ থাকে, সেখান থেকে 10টা কোশ্চেন উত্তর দিতে হয়, 12টা থেকে। এখানেও সেম, কিন্তু আমাদের রিডিং 1-এ দিতে হয় 5টা। ওইরকম রাইটিং, এই যেমন ব্রিফ কোশ্চেনের অ্যান্সার লিখতাম 10টা, সেটা শর্ট করে এখানে এসে হয়েছে 5টা। তাহলে আমাদের এদিকে 5 5 10। তারপর আমাদের ফার্স্ট ইয়ারে যেমন প্যাসেজ ছিল 2 নম্বর প্যাসেজ, সেখান থেকে লিখতে হতো 5টা, তাহলে মার্ক ছিল 20। এখানে সেটা হচ্ছে রিডিং 2-তে হচ্ছে 10 মার্ক। আর রাইটিং 2-তে হচ্ছে হ্যাঁ, ওইটা তো শুরু করবো তো। তার আগে আমরা একটু হিস্ট্রিটা নিয়ে একটু যদি আলোচনা করি, সবকিছু ধীরে ধীরে শুরু করবো, কিন্তু এই বিষয়টা একটু ক্লিয়ার হলে, মানে আদার্স সাইডে, মানে স্যার যখন ওই বিষয়গুলো বোঝাচ্ছে না, ওগুলোতে যায় আমরা অনেকে আটকে যাচ্ছি। এই কারণে এই বিষয়টা ফার্স্টে চুজ করা, তাছাড়া এমন কিছু না। আচ্ছা, তাহলে সাপ্তাহিকে একদিন এটা আলোচনা করা হবে, আরেকদিন না হয় অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং আলোচনা করা হবে। যেহেতু টাইম অনলি 1 আওয়ার, অনেকে যুক্ত হতে হতে 10 মিনিট লাগাই দিচ্ছে, 10 মিনিট 15 মিনিট, তখন যা সময়টা মেকআপ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা সারলাম কোথায়? আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, মানে বলো। অ্যাডভান্স রিডিং রাইটিং এর ব্যাপারটা তো শুধু ওই যে বইটা আছে ওটার উপর পড়লে তো আর কি আমাদের ওরকম একটাই হবে না, কারণ এক্সট্রা আরো অনেক কিছু পড়তে হয়। ওইটা মানেই হচ্ছে অ্যাডভান্স টাইপের, যেমন নিউজ পেপার পড়া বা ওগুলো নিয়ে করা। তো ওটা কিভাবে আর কি এই ক্লাসের মতো গ্রুপ স্টাডি করা যায় বুঝলাম না আমি আসলে। আগে ওইটা শেষ করি, তারপর ওগুলো ভাববো। সেটাই বলতেছি যে এইটা যদি পড়ি তাহলে এটা আমাদের আর কি উপকার হবে অন্য সাবজেক্টের থেকে। এখন অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং, মানে আমরা যেরকম ফার্স্ট ইয়ারে কিছু কিছু টপিক পড়ছি, যেমন প্যারাগ্রাফ, এসে, তারপর অ্যাপ্লিকেশন, মানে ফার্স্ট ইয়ারে সেম টু সেম। যদি আমি একটা কোশ্চেন দেখি, তাহলে কেমন থাকতেছে? এই যে ফার্স্ট ইয়ারে যেরকম সেম টু সেম একটা প্যাসেজ থাকবে, সেখানে 5টা কোশ্চেন থাকবে, সেই 5টা কোশ্চেনে আমাদের অ্যান্সার করতে হবে। মানে এখানে সোর্স এর কিছু নাই।
তারপর রাইটিং 1-এ 7টা কোশ্চেন থাকবে, তার আমি মধ্যে 5টা দিতে বলি হবে। কি লিটারেচার এই লিটারেচার আচ্ছা, যখন একবার শুরু করা হয়েছে ওইটা থাকুক না, এই লিটারেচারটাই খারাপ থাকবে, লাগছে। কিন্তু এর পাশাপাশি হ্যাঁ ওটা তো একটু দেখলেও হয়, না দেখলেও হয়। আমি বিষয়টা শুধু বলতেছি, যেহেতু কথাটা উঠলো, তো তার মধ্যে আমাদের ফার্স্ট ইয়ারে যেরকম করছি রাইটিং এর মতন, এখানেও ঠিক সেরকম। হয়তো থাকবে কয়েকটা প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফটা থাকবে, তারপর রাইটিং স্কিলটা থাকবে, এসে থাকবে, তারপর রিপোর্টের কিছু অংশ থাকবে, নোটিসের কিছু অংশ থাকবে, টপিক সেন্টেন্স মানে যেগুলো প্যারাগ্রাফের মধ্যে থাকে ওইটা থাকবে। এটা হচ্ছে রাইটিং 1। দেন আমরা যেরকম মেসেজ করতাম, তো সেরকম 4 মার্ক করে অ্যান্সার 3টা লিখতে হবে। থাকবে কয়টা? 5টা। তাহলে আমাদের ওই দিক হলো 10, এই দিক হলো এখানে 12। 10 আর 12 22। আর এখানে 4টা থাকবে, তার মধ্যে যে কোনো 2টা করতে হবে। মানে যেরকম আমরা ফার্স্ট ইয়ারে শর্ট লিখতাম, ঠিক সেম টু সেম, কিন্তু এখানে শুধু সেখানে লিখতাম 5টা, এখানে লিখতে হবে 2টা। শেষ। এখানে আবার কিছু কিছু টপিক চেঞ্জ আছে, যেমন একটা টপিকের উপর 5টা সেন্টেন্স বা 6টা সেন্টেন্স লিখতে হবে। তারপর আদার্স যেগুলো সেরকম একই। তারপর আমাদের যেরকম রিডিং স্কেলের পার্ট সি থাকবে, আমরা ওখানে লিখতাম কত? 50 মার্ক। এখানে আসি সেটা হবে 20 মার্কের, কিন্তু ওইরকম কয়টা থাকবে? 4টা থাকবে, তার মধ্যে আমাদের 2টা লিখতে হবে। আর এইখানে থাকবে রাইটিং 3-তে 5টা থাকবে, তার মধ্যে 3টা লিখতে হবে, 3 10 30 মার্ক। এই হলো আমাদের টোটাল 80 মার্ক। তার মধ্যে আমরা ফার্স্ট ইয়ারে বেশিরভাগ পড়া পড়ছি, যেমন প্যারাগ্রাফ পড়ছি, অ্যাপ্লিকেশন পড়ছি, আবার রিপোর্ট পড়ছি, তারপর পার্ট সি, রিডিং স্কিলের পার্ট সি পড়ছি, তারপর রাইটিং স্কিলের পার্ট বি পড়ছি, রাইটিং 2 এ কিছু কিছু আছে মানে যেগুলো নতুন, তারপর রাইটিং 3 যেটা হচ্ছে অ্যাম্পলিফাই, বিবর্ধক করা, মানে একটা শর্ট নোট সম্পর্কে যেরকম লেখা হয় বিবর্ধন করা, এটা হচ্ছে সেই বিষয়। জাস্ট 3-4টা নতুন বিষয় আছে, এটা সম্পূর্ণ নিজের প্র্যাকটিসের উপর। মানে এটাতে এমন কোনো বিষয় নাই যে স্টাডি করতেই হবে, এটা করা যায়। তাহলে একদিন একটা করে বিষয়, সেটা হচ্ছে 2-3টা প্যাসেজ নিয়ে আলোচনা করা যেতে পারে, তবে সেটা খুব ইফেক্টফুল হবে আমার মনে হয় না। কারণ আমাদের টেক্সটুয়াল যে বিষয়গুলো আছে ওগুলো তো করতে হবে, আর এগুলো নিজে পড়া যায়। না হয় গ্রুপে বলে দেওয়া হবে যে এই এই প্যাসেজ গুলো পড়তে হবে, পড়ে কে কি বুঝবো, ঠিক আছে না, একদিন একটা করে টেস্ট হবে, না হলে দরকার নাই। আমরা তো বুঝতে পারবো, যেহেতু ফার্স্ট ইয়ারে এটা পার করে আসছি। আমার যেটা মনে হয়, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যদি, এখানে টোটাল আমাদের টপিক আছে 9টার মতো, আমরা যদি একটু করেও জানি, তাহলে বিষয়টা আমাদের একটু হলেও খোলসা হবে। আবার পরে স্যাররা, স্যার যখন পড়াবেন তখন আমরা সহজে ধরতে পারবো বিষয়গুলো। হ্যাঁ, সহজে ধরতে পারো, কারণ স্যার তো এইভাবে মানে ক্যারেক্টার গুলো বলবেন, ঠিক আছে, কিন্তু উনি তো আবার রিডিং করাবেন, আমরা তো রিডিং করতেছি না এখন, আমরা জাস্ট একটা ধারণা নিচ্ছি বিষয়গুলো সম্পর্কে। আচ্ছা হোক, তো আমরা ছাড়লাম যে কিং এডওয়ার্ড
মারা গেলেন। তো কিং এডওয়ার্ড মারা যাওয়ার পর সেই রাজ্যে রাজা শূন্যতায় ভুগতেছিল, মানে পরবর্তী রাজা কে হবে। তো ওনার সমসাময়িক দুইজন ছিলেন। তার আগে জানুয়ারি 6 তারিখে হার্লড গডউইনসন ইজ ক্রাউন্ড কিং অফ ইংল্যান্ড। ওনাকে আবার ওই সময় হঠাৎ করে, আচ্ছা, উনি মারা যাওয়ার পরের দিন ওনাকে রাজা হিসেবে ঘোষণা করা হলো। কিন্তু বাকি যে দুইজন ছিল তার সময় কিং হার্লড এবং হার্লড হার্ডার, তারা দুইজন বিষয়টা মেনে নিতে পারলো না। যেহেতু কিং এডওয়ার্ডের কোনো সন্তান ছিল না, তো পরবর্তী রাজা কে হবে এই বিষয়টা নিয়ে একটা জল্পনা কল্পনা সেখানে চলতে থাকে। এবং সেই সময়কে দুইজন নিজেকে রাজা হিসেবে দাবি করতে চায়। তো হার্লড গডউইনসন তাকে ওখানকার অন্তর্বর্তীকালীন যেরকম আমাদের এখন সরকার ছিল, মানে করা হয়েছে, তেমন উনাকে অন্তর্বর্তীকালীন রাজা হিসেবে গঠন করা হয়। কাকে? পরবর্তীতে এই যে হার্লড গডউইনসন, মানে আচ্ছা হার্লড আচ্ছা। গডউইনসন ইজ ক্রাউন্ডেড কিং অফ ইংল্যান্ড। কিং এডওয়ার্ড মারা গেলেন জানুয়ারির 5 তারিখে, আর ইনি হলেন জানুয়ারির 6 তারিখে রাজা, মানে অন্তর্বর্তীকালীন রাজা। উনি তার পার্মানেন্ট ভাবে রাজা হতে পারেন, ওনাকে রাজা ঘোষণা করবে কে? তো রাজ্যের সবাই সভাসদ সবাই মিলে ওনাকে, মানে বয়সে উনি সবার বড়, সেই জন্য ওনাকে অন্তর্বর্তীকালীন রাজা হিসেবে ঘোষণা করা হয়। আর বাকি দুইজন ওই সমসাময়িকে যারা ছিলেন তারা হচ্ছেন কিং হার্লড এবং হার্লড হার্ডারা। ওনারা মানবেন না, ওনাকে কেন রাজা ঘোষণা করা হবে, রাজা হলে আমরা হবো। তো এর পরবর্তীতে ওইভাবে চলতেই থাকে। সেপ্টেম্বরের 25 তারিখ 1066 সালে ব্যাটেল অফ স্ট্যামফোর্ড ব্রিজ, মানে ওখানে স্ট্যামফোর্ড নামে একটা ব্রিজ আছে, সেখানে হার্লড অ্যান্ড হিজ আর্মি invade England. Harlot Hardada and his brother are killed in the battle, and King Harlot of England declares victory. এই যে কিং, মানে হার্লট হার্ডার এর ভাই আবার হচ্ছে হার্লট গডউইনসন, মানে হার্লট গডউইনসন এবং হার্লট হার্ডার, এই দুইজন হচ্ছে ভাই। তো তাদের দুজনকে হত্যা করে কে? কিং হার্লট, ওই যুদ্ধে, ব্যাটেল অফ স্ট্যামফোর্ড যুদ্ধে। তো যুদ্ধ হত্যা করার পর কিং হার্লট ওখানকার রাজা হয়। তারপরে ওখানকার রাজা আবার হিসেবে উইলিয়াম ঘোষণা করে। নরম্যান্ডি আসে। তারপরে তো তার কিছুদিন পর এখানে যুদ্ধ হলো 25 তারিখ এবং 27 তারিখ। উইলিয়াম অফ নরম্যান্ডি and his army invaded England, মানে তারা আক্রমণ করে। কিং হার্লড and his army marched south to meet them. তো উইলিয়াম অফ নরম্যান্ডি এবং কিং হার্লড তারা সমঝোতায় আসতে চায়, মানে কিং হার্লড মূলত সমঝোতায় আসতে চায়, তার জন্য কিং হার্লড উইলিয়াম অফ নরম্যান্ডির সঙ্গে সমঝোতায় বসতে চায় এবং বসেছিল। কিন্তু উইলিয়াম অফ নরম্যান্ডি ছিল একরোখা মানুষ, উনি কোনো সমঝোতায় আসবেন না। তো সে চায় যে আমি এই রাজ্যটাকে দখল করব। তো তার পরবর্তীতে অক্টোবরের 14 1066 সাল the battle of Hastings takes place. King Howland is killed and William is Normandy declares victory. পরবর্তীতে উইলিয়াম অফ নরম্যান্ডির সঙ্গে অক্টোবরের 14 তারিখে যুদ্ধ হয়
শেষে কিং হার্লট সেখানে মারা যান এবং উইলাফ অফ নরম্যান্ডি ডিক্লেয়ার ঘোষণা করেন। তো এই উইলিয়াম অফ নরম্যান্ডি তারা মূলত কে? উইলিয়াম অফ নরম্যান্ডি ছিল, এই যে আমরা কিছুক্ষণ আগে শুনলাম বা জানলাম যে ইন দ্য ইয়ার অফ 1066 দ্য নরম্যানস কেম ফ্রম ফ্রান্স। এই যে নরম্যানস, এই নরম্যানসের যে ট্রাইব, নরম্যান ট্রাইবের একজন যোদ্ধা হচ্ছে উইলিয়াম অফ নরম্যান্ডি। তো উইলিয়াম অফ নরম্যান্ডি এসে কিং হলেন ইংল্যান্ডের। তো তখন থেকেই এই উনি আর পুরাটা দখল করতে পারলেন না, শেষে উনি শুধু স্যাক্সনটা দখল করলেন। আর স্যাক্সনের রাজাই ছিলেন ফার্স্ট, লাস্ট রাজা ছিলেন কিং এডওয়ার্ড। তারপর হার্লড গডউইনসন, তারপর হচ্ছে কিং হার্লড, দেন হচ্ছে উইলিয়াম অফ নরম্যান্ডি। তো ওনার শুরু হয় ডিসেম্বর 25 তারিখ 1066। আর তখন থেকেই মিডল ইংলিশ পিরিয়ডের নাম হয় অ্যাংলো সেক্সনের পরিবর্তে নাম হয় অ্যাংলো নরমান। তখন ওই সময়ে মিডল ইংলিশ পিরিয়ডে কিন্তু অ্যাংলোরা ছিলই, জার্মানও ছিল, জার্মানের ট্রাইবসরাও ছিল, এবং ফ্রেঞ্চ থেকে যে ট্রাইবস আসে নরমান তারাও ছিল। এই জন্য তখন নাম ছিল অ্যাংলো নরমান। এবং জুটস তো তাদের যেই রাজ্য সেখানেই তারা থাকতো, তারা এদিকে অত মাথা ঘামাতো না। মূলত মিডল ইংলিশ পিরিয়ড এই যে রিজন এদের জাতি ছিল নরম্যানস ওভার ইংল্যান্ড, ইংল্যান্ডের আইডেন্টি, এই যে আইডেন্টি নরম্যানস মাইটি ফ্রেঞ্চ ট্রাইবস, এরা মূলত ফ্রেঞ্চের ট্রাইব ছিল। আর প্রি রিজন স্যাক্সন ওভার ইংল্যান্ড, মিডল ইংলিশ পিরিয়ডের যেই রিজনটা ছিল সেটা নরম্যানস ওভার ইংল্যান্ড, নরম্যানের উপরই দায়িত্বটা ছিল। কিন্তু তার পূর্ববর্তী 1066 সালে দায়িত্ব ছিল হচ্ছে রাজ্যটা পরিচালনার মূল দায়িত্ব ছিল হচ্ছে স্যাক্সনদের। তো এর পরবর্তীতে যখন রাজা থাকলো, তো উনি রাজ্য পরিচালনা করতে থাকেন। অবশেষে উনি মৃত্যুবরণ করেন 1340 সালে, উইলিয়াম অফ নরম্যান্ডি। আর তারপরেই যে যুগটা শুরু হয় সেটা হচ্ছে এজ অফ সসার। আমরা এরপরে যে এজ গুলো আছে, যেমন এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, ভিক্টোরিয়ান এজ, এগুলো মূলত রাজাদের নাম অনুসারে কিন্তু করা হয়, কুইন ভিক্টোরিয়ান। তো এখানেও এই নরমানরা যেহেতু আসে এবং তারাও যেহেতু সংখ্যায় বেশি ছিল এবং অ্যাংলোরা তো সংখ্যায় বেশি প্রথম থেকেই, তাহলে দুইজনের নাম অনুসারে নাম হয় অ্যাংলো নরমান পিরিয়ড। আচ্ছা, তো এর পরবর্তীতে এই 1066 থেকে 1340 এই যুগটা হচ্ছে নরমান পিরিয়ড, অ্যাংলো নরমান পিরিয়ড। যেহেতু ফার্স্ট যুগটা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, সেহেতু মিডল ইংলিশ পিরিয়ডকে বলা হয় অ্যাংলো নরমান পিরিয়ড। তারপরে আরেকটা এজ হচ্ছে এজ অফ সসার, আর একটা হচ্ছে দা ব্যারেল পিরিয়ড। তো এজ অফ সসার গডফ্রে সসার, উনি আবার তখনকার রাজা হন। উনি রাজা হওয়ার কারণে ওনার সময় সাময়িক যে লেখাগুলো চালু হয়, উনি যেগুলো লিখেন, এই জন্য এজ অফ সসার এটা হচ্ছে আলাদা একটা এজ।
চসার পরবর্তীতে রাজা হন, এই নরম্যানকে হটিয়ে উনি আবার রাজা হন। তার আগে আমরা এখানে দেখি, এই যে উইলিয়াম অফ নরম্যান্ডি, এ মূলত ছিল দ্বাদশ সন্তান। বাবা হচ্ছে রবার্ট ওয়ান এবং হার লেভা হচ্ছে তার মা। বড়লোক যেরকম হয় সেরকম। এই সময় অনেক ধরনের উন্নতি হয় ইংল্যান্ডে। তার মধ্যে দে স্টার্টেড দ্য রুল দিস ল্যান্ড এবং ইম্পোজ দেয়ার ল্যাঙ্গুয়েজ অন দ্য ইংলিশ, মানে তাদের ভাষাটা তারা প্রকাশ করতে থাকে ইংরেজিতে। মূলত এই সময় থেকেই কিন্তু ইংরেজির চর্চাটা বেশি হয়, যেহেতু ফ্রেঞ্চরা, মানে নরম্যানরা আসে ফ্রেঞ্চ থেকে, তারা এসে ইংল্যান্ডে মূলত ইংরেজি ভাষাতেই কথা বলতো। তো তার পরবর্তীতে সাম মোস্ট সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট হ্যাপেন ইন দ্য পিরিয়ড। আমরা যে নাম শুনছি, একটা হচ্ছে ম্যাগনা কার্টা, মানে ম্যাগনা কার্টা যে চুক্তিটা, সেটাও কিন্তু এই অ্যাংলো নরমান পিরিয়ড বা আমাদের যে মিডল ইংলিশ পিরিয়ড, ওই সময় 1215 সালে হয়ে থাকে। তারপর ওই সময় যে ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি, আমরা যাকে এখন প্রাচ্যের এক বলে থাকি, প্রাচ্যের অক্সফোর্ড, সেটাও মূলত ওই সময়কেই প্রতিষ্ঠিত হয়। কিন্তু তখন এইভাবে শিক্ষাটা প্রচার হতো না। তখন যেহেতু ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে খ্রিস্ট ধর্ম, মানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন, তখন থেকে তো খ্রিস্টাব্দ শুরু হয়। তো সেই যীশু খ্রিস্ট বা খ্রিস্টান ধর্মকে প্রচার করার জন্য অ্যাজ এ চার্চ হিসেবে কিন্তু অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। মানে সেখানে ধর্মীয় শিক্ষাটা দেওয়া হতো, এখন যেরকম আমাদের এখানে এতিমখানা গুলো আছে, তো সেরকম। তখন ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ইংলিশ পার্লামেন্ট, সেটা হয় 1295 সালে। আমরা যে ক্রুসেড ওয়ার একটা ছিল কিন্তু, যেখানে ক্রুসেড যুদ্ধ হয়, মানে জেরুজালেম নিয়ে, মানে যেখানে ক্রুশবিদ্ধ করা হয় না যিশু খ্রিস্টানকে, এসে ক্রুসেড ওয়ার মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যেই কিন্তু মূলত হয়ে থাকে, মানে প্রায় 200 বছর ধরে জেরুজালেমকে নিয়ে। মানে বিশ্বের যে সবচেয়ে বড় যুদ্ধ, মানে অনেকদিন ধরে যে যুদ্ধটা চলতে থাকে, তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট যে যুদ্ধ, সেটা হচ্ছে ক্রুসেড ওয়ার। প্রায় 200 বছর ধরে যে যুদ্ধটা চলে, 1096 থেকে 1292 সাল পর্যন্ত। এবং সেখানে দিস ইজ কনসিডার্ড অ্যাজ দ্য লংগেস্ট ওয়ার অফ দ্য হিউম্যান রেস। Another bloody war was fought between England and France for 100 years. It is called the 100 Year, which started the King Edward, King of claimed the throne of France. মানে ওই সময় এই 1340, তার মধ্যে কিন্তু রাজার পরিবর্তন হতে থাকে। আমরা জানি যে ইংল্যান্ডে এখনো তার আদি পুরুষের নাম অনুযায়ী বিভিন্ন নাম, মানে 1 2 3 4 5 6 এভাবে কিন্তু এখনো চলে আসতেছে। তো তখনও ছিল। এই যে এখানে দেখাচ্ছে যে কিং এডওয়ার্ড 3, মানে এডওয়ার্ডের তৃতীয় প্রজন্ম, যে অ্যাংলো স্যাক্সন যুগে কিং এডওয়ার্ড মারা গেলেন, উনি আবার
রাজা হচ্ছে কিং অফ ইংল্যান্ডের, কিন্তু তিনি আবার দাবি করতেছেন যে তিনি ফ্রান্সেরও রাজা। তো ফ্রান্স এবং ইংল্যান্ডের রাজা হয়, মানে তখন দুই দেশের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়, এবং সেটা প্রায় 100 বছর ধরে চলে। এই জন্য এই যুদ্ধটাকে বলা হয় 100 ইয়ার ওয়ার। এ সময় আবার অ্যানাদার চেঞ্জ এস্টাবলিশিং দ্য প্রিন্টিং প্রেস, উইলিয়াম ক্যাক্সটন, উনি আবার প্রিন্টিং প্রেস তৈরি করেন, মানে মেশিন তৈরি করেন। সেটা মূলত 1476 সালে, অর্থাৎ এই ব্যারেন পিরিয়ডের মধ্যেই কিন্তু সেটা তৈরি হয়। আবার সেই সময় ডিসকভারি অফ আমেরিকা continent was the also remarkable event in the period of the Christopher Columbus. এবার 1492 সালে, মানে আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে দ্য ব্যারেন পিরিয়ড, এখানে 1485 হবে। তো 1492 সালে উনি আমেরিকা প্রতিষ্ঠা করেন। তো মিডিল ইংলিশ পিরিয়ডে মূলত অনেক কিছুই ঘটে থাকে। তার মধ্যে লিটারেরি ওয়াজ কম্প্রেসড আপ টু শর্ট ডমিনেন্ট সোশ্যাল ফ্যাক্টস, মানে দুইটা গোষ্ঠী ছিল তখন, বা দুইটা বিষয়কে নিয়ে মূলত লেখা হতো। তখন তো মূলত যেহেতু বিভিন্ন যুদ্ধ জয়, মানে এক দেশ আরেক দেশকে জয় করতো, মানে তখন বীরত্ব গাথা নিয়ে এবং ধর্মীয় গাথা নিয়ে মূলত এই লেখাগুলো হতো। কিন্তু এখন যে আমরা রোমান্টিক পিরিয়ডে যে কবিতাগুলো পড়তেছি, এগুলো হচ্ছে নেচার নিয়ে, পরিবেশ নিয়ে, মানুষজন নিয়ে। তখন কিন্তু এগুলো নিয়ে ছিল না, তখন ছিল শুধু এই আমাদের যুদ্ধ জয়, আর দেশকে পরাজয় করা, কিভাবে নিজে জয়ী হয়ে ফিরে আসা, কে কার বিরুদ্ধে কতটুকু দেখালো, তার উপর নিয়ে, এবং ধর্মীয়। তো তখন মূলত ছিল ওয়ান ইজ রিলিজিয়াস লিটারেচার এন্ড অ্যানাদার হচ্ছে সিলভারিক literature. Religious literature also had some different genders, such as devotional writing, hagiographics, mystery plays, morality plays. মূলত হেগীয় ডিভোশনাল রাইটিংস ইনক্লুড দ্য রিলিজিয়াস হারমোনস এবং প্রেয়ার্স, মানে যেগুলো মূলত মানে বিভিন্ন প্রেয়ার নিয়ে, মানে চার্চে যায় প্রেয়ার নিয়ে আলোচনা, মানে প্রার্থনামূলক যেই গ্রহণ, মূলত সেগুলো হচ্ছে এই ডিভোশনাল রাইটিং। তার মধ্যে হচ্ছে যে রিলিজিয়াস যে লিটারেচার গুলো ছিল। তবে হেগিওগ্রাফিক্স ইনক্লুড দ্য লাইফ হিস্টোরি অফ দ্য খ্রিস্টান সেন্টস, মানে ধর্মযাজকদের সম্পর্কে নিয়ে যেগুলো লেখা হতো, সেটা হচ্ছে হেগিওগ্রাফিক্স। মিস্ট্রি প্লেস ইনক্লুড দ্য হিস্টরি ডিসক্রাইব দ্য বাইবেল, রিলিজিয়াস বুক অফ দ্য খ্রিস্টান। বাইবেল সম্পর্কে যে ধারণাগুলো ছিল, বাইবেলে যে ধারণাগুলো অন্তর্ভুক্ত ছিল, যে ঘটনাগুলো, সেগুলো সম্পর্কে নিয়ে যে রিলিজিয়াস বুকটা লেখা হতো, যে গ্রন্থগুলো লেখা, সেটা হচ্ছে মিস্ট্রি প্লেস। মোরালিটি প্লেস, এই মোরালিটি হচ্ছে মানে একটা বিষয় বা ঘটনা শেষে আমরা যে মোরাল, মানে নৈতিক যে গুণটা যেটা অর্জন করতে পারলাম, মানে সেই বিষয় নিয়ে, মানে মোরাল বা নৈতিক বা ডিভোশনাল যে ঘটনাগুলো ছিল, সেগুলো নিয়ে যে বইগুলো ছিল। এখনো আমাদের বাংলাদেশে অনেক মোরাল বই আছে, মানে নৈতিক যে বইগুলো আছে, সেগুলো হচ্ছে ওই সময় মোরালিটি প্লেস। Hold on the moral lesson in its essence. They are also mostly allegorical writings.
আর এই দিক হচ্ছে ক্যালভিয়াক লিটারেচার অলসো hold on the dominant place in the মিডিল ইংলিশ পিরিয়ড অথবা অ্যাংলো ইংলিশ পিরিয়ড। সেভারি বা chivalry meant the writings about the medieval Christian knights, their adventures and heroic actions are the essence of the Celtic literature. মানে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হচ্ছে যে হিরোইক যে পাওয়ার গুলো ছিল, মানে তাদের হিরোইজমের কারণে কিন্তু খ্রিস্টান, আমরা যেরকম এখন নোবেল পুরস্কার পাই সেরকম কিন্তু তাদের যে উপাধি দেওয়া হতো। তারপর আমাদের যে বীরশ্রেষ্ঠ উপাধি আছে, ওই সময় যারা তাদের রাজত্ব দেখিয়ে মানে বীর বেশে যারা ফিরে আসতে পারতো, তাদের যেসব খ্রিস্টানরা মানে তাদের বীরত্ব নিয়ে তাদেরকে একটা বীরত্ব গাথা উপহার দেওয়া হতো, মানে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হতো। তো পরবর্তীতে তাদের জীবনী নিয়ে সে সময় মানে ওই ক্যালভেরিক যে লিটারেচার, যে সাহিত্যগুলো তৈরি হয়, মানে হিরোইজম নিয়ে, যেটা মানে হিরোইক অ্যাকশন নিয়ে, ঘটনা নিয়ে যে বইগুলো তৈরি হয় সেটা হচ্ছে চিভালেরিক লিটারেচার। সেই সময় মিডল ইংলিশ পিরিয়ড বিভিন্ন রাইটার্স, তাদের মধ্যে প্রধান রাইটার হচ্ছে গডফ্রে চচার, এজ অফ চচার। The most influential writers of this age is Chaucer, 1340 থেকে 1400 age is called the age of Chaucer. Godfrey Chaucer is the called morning star of Renaissance. He is also known as the father of English language and the father of English literature. মূলত ওনার মাধ্যমে এই ইংরেজি সাহিত্যের লেখাগুলো মানে লিটারেচার গুলো প্রতিফলিত হতে থাকে। তার মধ্যে উনি একটা লিখছেন ক্যান্টারবারি টেলস। It is an incomplete poetic description of the stories comprising 17,000 লাইন of total 24 stories, যার মধ্যে 24টা ঘটনা রয়েছে। In Canterbury Tales, a group of pilgrims were traveling from London to Canterbury and they told them stories. তো এর পরবর্তীতে রাইটিং এর মধ্যে আছে জন উইলক্লিফ। He is the religious reformer of English middle English period এবং or the Anglo-Norman period. He stood against the Roman Catholic priest. Wycliffe was also renowned the writer and professor of Oxford. He first translated the Bible into English. মানে তিনি মূলত বাইবেল যে হিব্রু ভাষা আছে বা গ্রিক বা হিব্রু ভাষাকে ইংরেজিতে রূপান্তর করেন। তো এরপরে আছে উইলিয়াম ল্যাংলড, one of the poet of he wrote Pirates and Plowmen. Thomas Malory, he wrote the first romance in prose named Morte de Arthur. মানে এই সম্পর্কে একটা ঘটনা আছে, উনি কিভাবে, এই ঘটনার টাইম তো আজকে শেষ, মোটামুটি প্রায় আর মাত্র 4 মিনিট আছে। আজকে এটা বললেও শেষ হবে না। মিডল ইংলিশের মনে হয় আরো একটু বাকি আছে। আর কি সম্পর্কে বাকি আছে এখানে? তার মধ্যে রেনেসাঁস বিজ্ঞান শুরু হয় 1453 থেকে, বর্ন আফ্রিকা, অক্সফোর্ড ইউনিভার্সিটি, পিয়ার মানে আননোন। ওই সময়ের মধ্যে যে পোয়েট্রি গুলো ছিল
তার মধ্যে কেয়ার, পেশেন্স, ক্লিনিনেস, স্যার গো অ্যাওয়ে এন্ড দ্য গ্রেট নাইট। এরপরে হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ক্যাটমান হচ্ছে দ্য ফাদার অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি। গডফ্রে চৌচার, দ্য ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, দ্য ডিভাইন কমেডি। মানে মডার্ন ওল্ড ইংলিশ পিরিয়ডের পরে ইনি ফার্স্ট এপিক লেখেন, সেটা হচ্ছে দান্তে। তারপর উইলিয়াম ল্যাংলড, দ্য ভিশন অফ দ্য পিয়ার্স প্লোম্যান, এটা হচ্ছে পোয়েম। ফার্স্ট মেজর প্রোজ ইন ইংলিশ লিটারেচার, স্যার থমাস ম্যালোরি, লে মটার ডি অথর। এটা হচ্ছে ফার্স্ট মেজর প্রোজ ইংলিশ পোয়েট্রিতে। প্রথম মেজর প্রোজ হচ্ছে এই লে মটার ডি আর্থার। এখন বলো কোনটা বাকি থাকলো? না, সবই আসছে। আমাদের এই বই থেকে যতটুকু ততটুকুই আমি আলোচনা করলাম। এর আরো বিশদ আলোচনা আছে, সেটার জন্য উইলিয়াম জেলং, মানে 1 ঘন্টার মধ্যে তো পুরোটা শেষ করা যাবে না। এটা যদি করতে চাই আরো 3-4টা ক্লাসেও শেষ হবে না। কিন্তু আমরা আগে মূলত বিষয়গুলো শর্ট করে ধারণা করে নেই। তার মধ্যে এজব চর্চার কিন্তু এখন আমাদের বাদ আছে। মানে আমরা যদি সিলেবাস অনুযায়ী আগাতে যাই, আমরা যেহেতু মূলত এই আমাদের এই বই থেকেই করতেছি, মানে এবিসি বই থেকে, আগে এই বিষয়টা জানি, তারপরে না হয় আমরা সিলেবাসে কিছুটা ডিফারেন্স আছে। তার মধ্যে একটা আছে রিফরমেশন পিরিয়ড, তারপর আছে রেনেসা তো আছেই, তারপরে আছে পিউরিটান এজ। এই 2-3টা এজ একটু উল্টাপাল্টা আছে। তার মধ্যে নিওক্লাসিক্যাল পিরিয়ডের যে রেস্টোরেশন পিরিয়ড, ওটা আলাদাভাবে দেওয়া আছে। আচ্ছা, আজকে এখানে